আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম কন্ট্রোল সিস্টেমের আরো একটি ক্লাসে। তো আজকে লেকচারের টপিক 3 দেখব। এটাতে আমরা মেইনলি ফার্স্ট অর্ডার সিস্টেম নিয়ে আলোচনা করব। তো ইদানিং চাকরির পরীক্ষায় কন্ট্রোল সিস্টেমে যে ধরনের কোয়েশ্চেন আসে, আমরা ক্লাসের শেষে সেই ধরনের ফার্স্ট অর্ডার সিস্টেমের উপর কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব এবং ছোট একটু প্রথমে থিওরিটিক্যাল আলোচনা করে নিব যে ফার্স্ট অর্ডার সিস্টেমটা আসলে কি। তো দেখো, যে কোনো সিস্টেমে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি এটা একটা সাব সিস্টেমের সিম্বল। এই সাব সিস্টেমে কি আছে, একটা ইনপুট আছে, ইনপুটটা হচ্ছে আরএস এবং আউটপুটটা সিএস। আরএস কি ইনপুটের যে ফাংশন, সেই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সিএস ইনপুটের যে টাইম ভেরিয়েবলের যে ফাংশন সেটার তার আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবং জিএসটা কি, জিএসটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, ট্রান্সফার ফাংশন মানে কি? ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে ট্রান্সফার ফাংশন ডিএস, এটা মানে হচ্ছে সিএস বাই আরএস, অর্থাৎ আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডিভাইডেড বাই ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই দুইটা রেশিওকে বলা হয় ট্রান্সফার ফাংশন। তো দেখো, আমরা ট্রান্সফার ফাংশনে যদি দেখি, ট্রান্সফার ফাংশনে দুইটা জিনিস আছে, একটা লব একটা হর। ঠিক আছে, তো উপরেরটাকে আমরা ইংলিশে বলি কি নমিনেটর, আর নিচেরটাকে বলি ডিনোমিনেটর। ঠিক আছে, এই নমিনেটর আর ডিনোমিনেটর দিকে তাকাইলেই বোঝা যায় একটা সিস্টেম কি ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার নাকি কি। ঠিক আছে, তাহলে দেখো মনে রাখবা, নিচে যেটা থাকে এই ভগ্নাংশে সেটাকে আমরা কি বলি ডিনোমিনেটর। তো কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশনে ডিনোমিনেটরেরটা যদি ফার্স্ট অর্ডারের হয় তাইলে সেই সিস্টেমটাকে আমরা ফার্স্ট অর্ডার বলি। ঠিক আছে, ডিনোমিনেটর ফার্স্ট অর্ডার হওয়া মানে কি, এটা আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখবো, সেটা দেখলে আরো ক্লিয়ার হবে। উম, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, দেখো, যে ইফ ডিনোমিনেটর ইজ অফ ফার্স্ট অর্ডার, ডিনোমিনেটর যদি ফার্স্ট অর্ডার হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, ফার্স্ট অর্ডার সিস্টেম। ঠিক আছে, অথবা আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে ইফ দেয়ার ইজ অনলি ওয়ান পোল এট ডিনোমিনেটর, যদি ডিনোমিনেটরে একটা মাত্র পোল থাকে, ঠিক আছে, তখন সেটাকে আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম বলতে পারি। তো পোল কি জিনিস আর অর্ডার কি জিনিস, ঠিক আছে, দেখো এই এক্সাম্পলটা দেখলে আমরা সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মনে করো কোন একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন তোমাকে দেয়া আছে জিএস সমান এত। তো জিএস মানে কি, এখানে যে ইকুয়েশনটা থাকবে, এক্সপ্রেশনটা থাকবে, সেটা কি হবে, একটা এস এর এক্সপ্রেশন হবে। তাহলে এস প্লাস টু বাই এস প্লাস ফাইভ, এটা তোমাকে দেওয়া আছে। এখানে নমিনেটর কে, নমিনেটর হচ্ছে এস প্লাস টু, আর ডিনোমিনেটর কে, ডিনোমিনেটর হচ্ছে এস প্লাস ফাইভ। ঠিক আছে, তো দেখো এখানে ডিনোমিনেটর যে আছে, সে ডিনোমিনেটরের যে ভেরিয়েবল এস, ঠিক আছে, সেই এস এর হাইয়েস্ট যে পাওয়ার, সেটাই হচ্ছে তার অর্ডার। ঠিক আছে, তাহলে দেখো এই ডিনোমিনেটরে এস এর হাইয়েস্ট পাওয়ার কত, এখানে তো এস এর হাইয়েস্ট পাওয়ার ওয়ান, তাই না? তাহলে কি বলা যায়, এস এর হাইয়েস্ট পাওয়ার আছে কি ওয়ান, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। ইফ ডিনোমিনেটর ইজ অফ ফার্স্ট অর্ডার, তাহলে কি বলবো, ফার্স্ট অর্ডার সিস্টেম। এভাবে মনে রাখতে পারো। আরেকটা হচ্ছে, সেকেন্ডটা কি বলো, ইফ দেয়ার ইজ অনলি ওয়ান পোল এট দ্য ডিনোমিনেটর। পোল কি জিনিস,
দেখো তোমার কাছে যদি একটা কোন একটা ইকুয়েশন থাকে এরকম ভগ্নাংশ আকারে, সেই ইকুয়েশনের হরে, ঠিক আছে, হরে তুমি এস সমান যা বসাইলে সেই সিস্টেমটার ভ্যালু ইনফিনিটি চলে আসবে, ঠিক আছে, সেটাকে বলা হয়, সেটার ভ্যালু যদি ইনফিনিটি চলে আসে তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে পোল। ঠিক আছে, তাহলে দেখো এখানে হরে কি বসাইলে ইনফিনিটি আসবে, হরে যদি এস সমান তুমি -5 বসাও, ঠিক আছে, তাহলে কি চলে আসবে, ইনফিনিটি চলে আসবে না, এস এর জায়গায় জাস্ট -5 বসাই দিলাম, তাহলে কি আসে, -5 +2 করলে আসে -3, আর -5 +5 করলে 0, তাহলে এটা ভ্যালু কত চলে আসে, ইনফিনিটি, অসীম, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসীম। তাহলে ডিনোমিনেটরে যে ভ্যালু বসাইলে ভেরিয়েবলে তার মান অসীম চলে আসে সেটাকে আমরা বলি কি, পোল। ঠিক আছে, তাইলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের পোল কত, পোল হচ্ছে -5, তাই না, গেল। তো একটা ইকুয়েশনে অনেকগুলো পোল থাকতে পারে, সেটা আমরা দেখবো। আরেকটা হচ্ছে জিরো, একটা ইকুয়েশনের জিরো কি, জিরো হচ্ছে ওই ইকুয়েশনে ওর ভেরিয়েবলের মান যত বসাইলে সেটার মান শূন্য চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমি এস সমান জিরো বসাই, জিরো বসালে তো জিরো আসবে না, এস সমান যদি আমি -2 বসাই তাহলে কি চলে আসবে, পুরাটার মান জিরো চলে আসবে, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা যায়, এস সমান -2 + 5 সমান 0/3 সমান 0। তাহলে দেখো হরে এস এর মান যা বসাইলে ভ্যালু জিরো চলে আসে সেটাকে বলি জিরোস অফ দ্য সিস্টেম। আর সরি, লবে, লবে এস এর মান যা বসাইলে, ঠিক আছে, এটা কি চলে আসে, জিরো চলে আসে। আর হরে এস এর মান যা বসাইলে এটার মান কি চলে আসে, ইনফিনিটি চলে আসে, সেটাকে আমরা কি বলি, পোল অফ দা সিস্টেম। তো হর লব আলাদা করে মনে না রাখলেও তোমার চলবে, অর্থাৎ এস এর মান ইকুয়েশনে যা বসাইলে এর মান ইনফিনিটি আসে সেটা পোল, আর এস এর মান ইকুয়েশনে যা বসাইলে পুরো ইকুয়েশনের মান জিরো চলে আসে সেটা হচ্ছে জিরো। তো দেখো একটা ট্রান্সফার ফাংশনে দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে কি পোল, একটা জিরো, ঠিক আছে। তো এখানে একটা কথা আছে, ইফ দেয়ার ইজ অনলি ওয়ান পোল এট দ্য ডিনোমিনেটর, তাহলে তাকে কি বলবো আমরা, ফার্স্ট অর্ডার সিস্টেম। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল এখানে কয়টা পোল আছে, একটাই তো পোল আছে, তাই না, এস এর মান -5, তাহলে এখানে পোল আছে কয়টা, একটা পোল। তাইলে এই সিস্টেমটাকে কি বলা যায়, একটা ফার্স্ট অর্ডার সিস্টেম বলা যায়, ঠিক আছে। তাইলে এই ইকুয়েশনের পোল হচ্ছে এস সমান -5, আর জিরো হচ্ছে কি এস সমান -2, ঠিক আছে। তাহলে এটা একটা কি ফার্স্ট অর্ডার সিস্টেম, যেহেতু একটা মাত্র পোল আছে। আবার দেখো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, মনে করো তোমার একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে এরকম, যে জিএস সমান s+2 * s+3 ডিভাইডেড বাই s+5 * s+6। তাইলে এখানে কি আছে, এখানে দেখো এখানে কিন্তু জিরো দুইটা, পোলও দুইটা হয়ে গেছে, তাই না। এখানে এস এর মান যদি তুমি -5 বসাও এই ইকুয়েশনে, তাহলে এটা কি হবে, এটা মানে ইনফিনিটি হবে, এস এর মান -6 বসাইলে পুরো ইকুয়েশনের মান ইনফিনিটি হবে, তাহলে দুইটা পোল। আর এস এর মান -2 বসাইলে জিরো হবে, -3 বসাইলেও পুরো ইকুয়েশনটা জিরো হবে। তাহলে এখানে জিরো আছে কয়টা, টু জিরোস, পোল আছে কয়টা, টু পোলস, ঠিক আছে। তো একটা পোল আর জিরো এগুলা দেখে আমরা বুঝতে পারি সিস্টেমটার অর্ডার কেমন, ঠিক আছে। তাহলে পোল জিরো দেখেও বুঝতে পারবা, ইকুয়েশনটা দেখেও বুঝে দিতে পারবা। এখন আমরা যদি একটা জিনিস এখান থেকে বোঝার চেষ্টা করি যে এটার প্লটটা কেমন হবে, অর্থাৎ এটাকে ড্র করলে কেমন হয়, অর্থাৎ পোল জিরো দুইটা জিনিস আছে, তাই না, পোল জিরো প্লট অফ ট্রান্সফার ফাংশন, ঠিক আছে, যে
ট্রান্সফার ফাংশনের পোল জিরো প্লট করলে কত আসবে? তাহলে দেখো, যদি আমার একটা ট্রান্সফার ফাংশন থাকে s+2/s+5, তাহলে এর একটা জিরো আছে কি -2, পোল আছে -5, তাই না? এটা আমরা যদি ড্র করি তাহলে কেমন হবে, অর্থাৎ এস এর মানটা আমরা প্লট করবে। ঠিক আছে, তাহলে দেখো এস, তোমার তো এস সমান পূর্ণ সংখ্যা আসছে, এস সমান কি ইয়াও আসতে পারে না, ভগ্নাংশ আসতে পারে, দশমিক আসতে পারে, কমপ্লেক্স নাম্বার আসতে পারে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের যে এস প্লেনটার মধ্যে যদি দুইটা টার্ম থাকে, মনে করো -2 প্লাস j3, এস সমান এটাও তো হইতে পারে, তাই না? ইমাজিনারিও থাকতে পারে। তাহলে এস এমন একটা টার্ম যেটাকে আমরা কি করলাম, ধরে নিলাম দুটা টার্মে থাকতে পারে। তাহলে এস এর যে দুইটা টার্ম, এস এর যে রিয়েল টার্ম সেটাকে আমি ধরলাম সাই। ঠিক আছে, এটা রিয়েল পার্ট। মনে করো -3 প্লাস j3 থাকে না, -3টা তো রিয়েল। আর একটা ইমাজিনারি টার্ম থাকে, তাই না? ইমাজিনারি টার্মটাকে আমি ধরলাম j(ω)। ঠিক আছে, তাহলে সাইটা থাকে রিয়েল আর j(ω)টা কি থাকে, ইমাজিনারি। যেমন এখানে ইমাজিনারি হচ্ছে কি j3 আর রিয়েল হচ্ছে -3। তাহলে এই ট্রান্সফার ফাংশনটাকে যদি আমি এখানে প্লট করি কেমন হবে দেখো তো। এখানে জিরো কত, জিরো হচ্ছে 2, -2, তাই না? তাহলে আমি এখানে ধরি এটা যদি আমার -1 হয়, এটা -2 হয়, এটা -3 হয়, এটা -4 হয়। ঠিক আছে, এভাবে করে করে আমি যদি এদিকে আসি, তাইলে এখানে কোনো একটা পয়েন্টে কি হবে, -5 হবে। তাইলে s সমান -2, এটা কি একটা s সমান -2টা একটা জিরো। তো এটা যদি আমার -1 হয়, এটা যদি আমার -2 হয়, তাইলে এই প্লট করার সময় জিরোকে এইভাবে করে দেখানো হয় এখানে জিরোর মতোই। ঠিক আছে, আর পোল কত, পোল হচ্ছে -5। তাহলে -2, -3, -4, -5, এই পয়েন্ট হচ্ছে আমার পোল। আর পোলকে প্লট করার সময় এরকম ক্রস চিহ্ন দিয়ে দেখানো হয়। তাইলে আমরা এরকম একটা যদি পোল জিরো প্লট দেখি কোনো একটা সিস্টেমের, সেটা দেখেও আমরা বলতে পারবো যে এই সিস্টেমে কয়টা জিরো কয়টা পোল আছে। মনে করো এই ইকুয়েশন তোমাকে দেখা নেই, এই গ্রাফটা দিছে, তাহলে এই গ্রাফটা দেখে তো তুমি এটা বুঝতে পারবে যে ইকুয়েশনটা কত হবে, তাই না? এই জন্য পোল জিরো প্লটটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এখান থেকে সিস্টেমের স্টেবিলিটি সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। এটাও আমরা একটু পরে আলোচনা করব যে সিস্টেমের স্টেবিলিটি এখান থেকে কিভাবে দেখা যায়। তাহলে পোল জিরো প্লটটা আমরা দেখলাম যে পোল গুলো আমরা ক্রস দিয়ে প্রকাশ করি আর জিরো গুলা জিরো দিয়ে প্রকাশ করি। গেল। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা, এটার একটা সাব টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। ঠিক আছে, ট্রানজিয়েন্ট রেসপন্স অফ ফার্স্ট অর্ডার সিস্টেম, যে ফার্স্ট অর্ডার সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্সটা কেমন হয়। ঠিক আছে, তো মনে করো আমার একটা সিস্টেম আছে, যে সিস্টেমের ট্রান্সফার ফাংশন জি এর সমান হচ্ছে a/s+a। ঠিক আছে, তো এটা যদি আমরা ব্লক ডায়াগ্রাম দেখি, ব্লক ডায়াগ্রাম কেমন হবে। ট্রান্সফার ফাংশন কোথায় থাকে, আমরা সবাই জানি ট্রান্সফার ফাংশন একদম ব্লকের ভিতরে থাকে, তাই না? তাইলে ট্রান্সফার ফাংশন g(s) সমান a/s+a। ঠিক আছে, তাহলে আউটপুট কি, আউটপুটটা আমরা cs দিয়ে দেখাই আর ইনপুটটা rs দিয়ে দেখাই। তাহলে এই যে আমার সাবসিস্টেম আছে, এই সাবসিস্টেমটাকে একটা ফার্স্ট অর্ডার, কারণ কি দেখো নিচে এস এর পাওয়ার কত, 1, সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে এটা একটা ফার্স্ট অর্ডার সিস্টেম বলা যায়। অথবা আবার কি বলা যায়, এখানে একটা মাত্র পোল আছে -a তে, তাই না? এস সমান -a হইলে এটার মানে ইনফিনিটি হবে। তা এটা দেখেও বলা যায় এটা একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। তো দেখো ট্রানজিয়েন্ট রেসপন্সটা কিভাবে বের করা হয়। ট্রানজিয়েন্ট রেসপন্সটা বের করা হয়, এই যে আমার সিস্টেম আছে, ঠিক আছে, এই সিস্টেমে আমি যদি একটা স্টেপ সিগন্যাল ইনপুট দিই, ঠিক আছে, স্টেপ সিগন্যাল কি বা এগুলো যদি বুঝতে না পারো তাহলে
আমাদের টেলিকমিউনিকেশন মডিউলের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলাই দেখতে পারো। তাহলে ইউটিউবে ফোরিয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই চ্যানেলটাতে স্টেপ রেসপন্স এবং এগুলো সম্বন্ধে টেলিকমিউনিকেশনের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে দেখো আমি একটা স্টেপ সিগন্যাল এখানে ইনপুট দিলাম, ঠিক আছে? স্টেপ সিগন্যালের সিম্বল কেমন, এরকম, তাই না? এটার স্টেপ সিগন্যালের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর স্টেপ সিগন্যালকে প্রকাশ করা হয় ইউটি দিয়ে, ঠিক আছে? এমন একটা সিগন্যাল যেটা 0 সেকেন্ডে হাই হয়ে যায় এবং এদিকে চলতেই থাকে, অ্যামপ্লিটিউড থাকে 1। এটা যদি আমি এখানে ইনপুট দেই, আমি আউটপুটে কি পাই, ঠিক আছে? যেটা পাই সেটাকে বলা হয় কি ট্রানজিয়েন্ট রেসপন্স। কারণ এই সিস্টেম থেকে হঠাৎ করে ঠাস করে শার্প হাই হয়ে গেছে, তার মানে একটা সুইচিং কন্ডিশনের মতো, যে 0 থাকে সুইচ চাপ দিলে সাথে সাথে হাই, ঠিক আছে? সুইচ চাপ দিলে সাথে সাথে হাই হলে সিস্টেম কিভাবে রিপ্রেজেন্ট করে সেটাই তো ট্রানজিয়েন্ট রেসপন্স, তাই না? এই জন্য ইনপুটে স্টেপ সিগন্যাল দিলে আউটপুটে যেটা পাই ওইটার অ্যানালাইসিস হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স। তাহলে দেখো আরএস টা কি ছিল, ইনপুটের যে ইকুয়েশন ছিল আমার তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল। তাহলে এটাতে এস ডোমেনে ল্যাপ্লাস করলে এস এ চলে যায়। তো টাইম ডোমেনে কি ছিল, টাইম ডোমেনে ইনপুটের ইকুয়েশন নিশ্চয়ই আরটি ছিল। তাহলে আরটি সমান যদি আমরা ইউটি দেই, অর্থাৎ এই সিগন্যালটা দেই ইনপুটে, তাহলে আমরা আউটপুটে যা পাবো সেটাই হবে কি আমাদের স্টেপ রেসপন্স অথবা ট্রানজিয়েন্ট রেসপন্স। তাহলে দেখো আরটি সমান যদি ইউটি হয়, ল্যাপ্লাসের ফর্মুলা বলতেছে, ল্যাপ্লাসের ফর্মুলা অনুযায়ী ইউটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s, ঠিক আছে? তাহলে ইনপুটে আমি কি দিলাম, যেহেতু এস এর সাপেক্ষে সব হিসাব, ইনপুটে আমি কিন্তু দিলাম 1/s। তো 1/s টার্মটা যখন এই ট্রান্সফার ফাংশন দিয়ে পাস করে এখানে আসবে, তখন কি হবে, এটা যখন এখান দিয়ে পাস করে এখানে আসবে, তখন আমরা কি জানি, জাস্ট টপিক 2 তে আমরা ব্লক রিডাকশন যখন দেখছি তখন আমরা দেখছিলাম কি, যে কোনো একটা টার্ম যদি এইরকম একটা গেইন ব্লক পার করে এখানে আসে, ট্রান্সফার ফাংশন ব্লক পার করে এখানে আসে, তাহলে এখানে কি আসে, এই ইনপুটটা আর এই যে ট্রান্সফার ফাংশন তার গুণফল আকারে এখানে আসে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি টিএস সমান কি আরএস ইন্টু জিএস, ঠিক আছে? আরএস মানে কি 1/s আর জিএস মানে a/s প্লাস a, ঠিক আছে? তো এটা যদি তুমি হিসাব করো তাহলে এখানে কি হবে, a/s ইন্টু s প্লাস a, তাই না? গুণাকার হয়ে যাবে, গেল। অথবা এইটা আবার আরেকভাবে মনে রাখতে পারো, শুরুতে আমরা কি দেখছিলাম, শুরুতে আমরা দেখছিলাম ট্রান্সফার ফাংশন মানে কি, ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে কি, জিএস মানে কি CS/RS, আউটপুট বাই ইনপুট। তাহলে সিএস সমান কি লিখেছে, জিএস ইন্টু আরএস, ওইভাবেও মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে আমি এখন এই দুটোর ভ্যালু বসাই দিয়ে এখানে ইকুয়েশনটা পাইলাম। এখন এটাকে যদি আমি পার্সিয়াল ফ্র্যাকশন করি বা আংশিক ভগ্নাংশ করি, এটাকে ভাঙাই, এটাকে ভাঙাইলে দেখবা এখানে পাওয়া যাবে 1/s মাইনাস 1/s প্লাস a, ঠিক আছে? অথবা দেখো তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবা s লসাগু কি হবে, s ইন্টু s প্লাস a, আর এটার উপরের টার্ম কি হবে, s প্লাস a মাইনাস s। তাহলে উপরে যদি s প্লাস a থেকে s বিয়োগ যায় তাহলে কি থাকবে, শুধু এটা থাকবে, তাই না? আর যেহেতু দুইটা টার্ম নিচে আছে, এই দুটা লসাগু কি, এই দুটা গুণফলই এদের লসাগু। তো দেখো এটা করার পরে আমাদের কি করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস করতে হবে, তাই না? তো টেলিকমিউনিকেশন আমরা ইনভার্স ল্যাপ্লাস টার্মটা কিন্তু দেখছি। তো ইনভার্স ল্যাপ্লাস কেমন, এই সিএস থেকে সিটিতে আসা, অর্থাৎ তুমি যখন টাইম ডোমেইন থেকে এস ডোমেইনে আসো তখন এটা হচ্ছে ল্যাপ্লাস, আর যখন এস ডোমেইন থেকে টাইম ডোমেইনে আসো এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস। এটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস করো, দেখো টেলিকমিউনিকেশন মডিউলের আমাদের ফর্মুলা গুলো মনে করো, যে 1/s মানে কি, 1/s মানে কিন্তু ইউটি, তাই না? 1/s এর ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে ইউটি। ঠিক দেখো এখানে যেমন ইউটি থেকে 1/s করছিলাম, ঠিক এস থেকে ইউটি তে যাওয়ার সময় কি করছি, আমরা এভাবেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি, যে ইউটি এর ল্যাপ্লাস 1/s, তাহলে 1/s এর ইনভার্স ল্যাপ্লাস কি ইউটি মাইনাস, আর 1/s প্লাস এ, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কেমন, এটা ল্যাপ্লাস হচ্ছে e⁻−at u অফ t, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি,
ফাইনালি আমরা সি অফ টি সমান লিখতে পারি, আমরা যদি ইউটি কমন নেই, 1 মাইনাস ই টু দি পাওয়ার এটি ইউ অফ টি। ঠিক আছে, তাহলে দেখো আমি এই সিটি কোথা থেকে পাইলাম, এটা কিন্তু আমি ইনপুটে ইউটি দেওয়ার কারণে আউটপুটে এই সিটির এই ইকুয়েশনটা পাইছি। তো এটাই কি ছিল, এটাই কি বলছিলাম, এটাই আমাদের স্টেপ রেসপন্স না? তাহলে দেখো, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি সি অফ টি ইজ দ্য স্টেপ রেসপন্স অফ দ্য সিস্টেম। ঠিক আছে, সি অফ টি হচ্ছে কি এই সিস্টেমটার স্টেপ রেসপন্স, তাই না? তো দেখো এই স্টেপ রেসপন্সের মধ্যে দুইটা টার্ম আছে। ঠিক আছে, এখানে দেখো ওই যে ওয়ান যে টার্মটা আছে, ওয়ানটা কি, ওয়ানটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না, তাই না? ওয়ানসটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। আরেকটা কি আছে, ই টু দি পাওয়ার মাইনাস এটি। ই টু দি পাওয়ার মাইনাস এটি এই জিনিসটা কি, এটা কিন্তু কনস্ট্যান্ট না। দেখো তুমি যদি ওয়ান এর একটা গ্রাফ আঁকো এরকম হবে না, টাইমের সাথে কি ওয়ান ফিক্স থাকবে। আর ই টু দি পাওয়ার মাইনাস এটির যদি একটা গ্রাফ আঁকো, এটা কেমন হবে, ই টু দি পাওয়ার মাইনাস এটির গ্রাফ কিন্তু টাইমের সাথে কমে। টাইমের মান এখানে যত বাড়বে, এখানে যেহেতু মাইনাস আছে, ই টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে, শুরুতে এর মান একটা পর্যায়ে থাকবে, তারপর এটা আস্তে 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 কমতে থাকবে। ঠিক আছে, তো এভাবে যদি থাকে ই টু দি পাওয়ার মাইনাস এটি এর কার্ভ, তাহলে এটা কি, প্রথমটা একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল, আর এটা কি হচ্ছে, এটা এটা একটা ডিক্রিজিং উইথ টাইম এমন একটা ভ্যালু, তাই না? তাহলে যেই কনস্ট্যান্ট ভ্যালুটা থাকে স্টেপ রেসপন্সের মধ্যে, ঠিক আছে, এটাকে বলা হয় ফোর্সড রেসপন্স। ঠিক আছে, আর যেই টাইমটা, যেই ভ্যালুটা আস্তে আস্তে ডিকে করে আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে, সেইটাকে বলে ন্যাচারাল রেসপন্স। এখানে দেখো যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি ফিক্সড ভ্যালু ওয়ান, আর একটা হচ্ছে এরকম ডিক্রিজিং ভ্যালু। তাহলে তুমি কি করছো, সি অফ টি তে তো অ্যাকচুয়ালি এটা থেকে এটা বিয়োগ করছো, তাই না? এটা থেকে এটা বিয়োগ করছো, এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে দেখো তো, এটা থেকে এটা বিয়োগ করলে তুমি যেই টার্মটা পাবা সেটা দেখতে কেমন হবে। দেখো এই জিনিসটা এখানে আছে ফিক্সড, এটা আস্তে আস্তে কমতেছে, তাহলে কি হবে, এটাও হাই প্রথমে, এটাও হাই, এটা থেকে এটা বিয়োগ করলে অনেক কম একটা ভ্যালু পাবা। তারপর কি এটা আস্তে আস্তে কমতেছে, এটা কমা মানে কি, বিয়োগের টার্মটা যদি আস্তে আস্তে কমে তাহলে কি হবে, বিয়োগফল আস্তে 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 বাড়বে না? ঠিক আছে, তো এরকম করে তুমি বিয়োগফল পাবা কিন্তু এটা। তাহলে তোমার সি অফ টি, এই সি অফ টির যে ইকুয়েশন, এটা দেখতে কেমন হবে, এটা দেখতে কিন্তু অনেকটা এরকম হবে। ঠিক আছে, যেখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কি প্রায় জিরো, আর এটা হচ্ছে কি আস্তে আস্তে গিয়ে সে কোনো একটা ফাইনাল ভ্যালুতে পৌঁছাবে, কারণ ই টু দি পাওয়ার এইটি এভাবে কমতে 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 এসে এখানে এরকম ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, তাইলে আমরা এটা কি দেখলাম, সি অফ টি এর গ্রাফ কিসের জন্য, ইউনিট স্টেপ রেসপন্সের জন্য। তো এখান থেকে আমাদের পরীক্ষায় কিছু জিনিস আসে এবং কিছু জিনিস আমাদের জানা থাকা লাগে। সেগুলো কি, এই যে তুমি স্টেপ রেসপন্সের কার্ভ দেখলা, এখান থেকে যে জিনিসটা জানা লাগে, এক নাম্বার জিনিসটা হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, দুই নাম্বার জিনিসটা হচ্ছে আমাদের রাইজ টাইম। দেখো অ্যাকচুয়ালি সেকেন্ড অর্ডার সিস্টেম নিয়ে অনেক মাতামাতি, সেকেন্ড অর্ডার সিস্টেম নিয়ে আমরা অনেক ম্যাথ অনেক সময় করি, কিন্তু ফার্স্ট অর্ডার সিস্টেমটা অনেক সময় ওভাবে দেখা হয় না। কিন্তু ফার্স্ট অর্ডার থেকেও ম্যাথ আসতে পারে, ফার্স্ট অর্ডারেও যথেষ্ট ফর্মুলা আছে, এবং আসলে দেখবে যে সেকেন্ড অর্ডারের ফর্মুলা দিয়ে আসার কারণে ভুল হয়ে যেতে পারে। তো আরেকটা জিনিস যে সেটা হচ্ছে সেটলিং টাইম। এই তিনটা জিনিস আমাদেরকে চাকরি পরীক্ষা অনেক সময় বের করতে দেয়, টাইম কনস্ট্যান্ট, রাইজ টাইম, সেটলিং টাইম। টাইম কনস্ট্যান্ট কি, টাইম কনস্ট্যান্ট হচ্ছে এই যে প্রথমে তো রেসপন্সটা জিরোতে ছিল, এটা এই জিরোতে থেকে এই যে ফাইনাল ভ্যালু, এই ফাইনাল ভ্যালুর 63% মতো ভ্যালুতে যাইতে কত সময় লাগে, এই সময়টা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে টাইম কনস্ট্যান্টটা কি জিনিস, টাইম কনস্ট্যান্টটা হচ্ছে টাইম টু রিচ দা
63% অফ ফাইনাল ভ্যালু। ঠিক আছে, রাইস টাইম কি জিনিস দেখো, প্রথমে তো রেসপন্সটা 0 থাকে, তারপর আস্তে আস্তে ফাইনালে যায়। এই প্রথমে রেসপন্সটা এই ফাইনাল ভ্যালু 10% থেকে 90% পর্যন্ত যাইতে, ঠিক আছে, যে টাইমটা লাগে এই টাইমটাই হচ্ছে কি আমাদের রাইস টাইম। ঠিক আছে, যে টাইম ধরে সে রাইস করে। ঠিক আছে, তাইলে রাইস টাইম হচ্ছে টাইম টু রিচ 10% to 90% অফ ফাইনাল ভ্যালু। ঠিক আছে, সেটলিং টাইম, এই সেটলিং টাইমটাও আমাদেরকে অনেক সময় বের করতে দেয়। সেটলিং টাইমটা হচ্ছে, দেখো, এই সিগন্যালটা ফাইনাল ভ্যালুতে গেল, যাওয়ার সময় অনেক সময় কিন্তু এমন হতে পারে যে সে ফাইনাল ভ্যালুতে গেল, গিয়ে সে কিছুক্ষণ এরকম ভ্যাম্পাই করতেছে, করে এরপর আস্তে 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 ফিক্স হলো। যদি এরকম হয় তাইলে সেটলিং টাইম বের করা লাগে। দেখো সে ফাইনাল ভ্যালুতে পৌঁছাইছে, পৌঁছানোর পরে কিন্তু আবার কমে গেছে, আবার বেড়ে গেছে, আবার কমে গেছে, এরপরে একটা পর্যায়ে সে ফিক্সড হয়েছে। তো সেটলিং টাইমটা হচ্ছে টাইম ফর দা রেসপন্স টু রিচ অ্যান্ড স্টে, যে ফাইনাল ভ্যালুতে গেছে, যাওয়ার পরে সে স্টে করতেছে কিনা, নাকি আবার নড়াচড়া করতেছে। রিচ অ্যান্ড স্টে এট 2% অফ ফাইনাল ভ্যালু। ঠিক আছে, এর মানে কি, সেটলিং টাইমটা হচ্ছে তোমার এই রেসপন্সটা যে ফাইনাল ভ্যালুতে পৌঁছাইছে, পৌঁছানোর পরে ফাইনাল ভ্যালু এটা না, এটার মনে করো 2% রেঞ্জ হচ্ছে এটা। ঠিক আছে, তাইলে দেখো এই জায়গাটাতে এসে কি হয়েছে, এই 2%-এর বাইরে বের হয়ে গেছে না, তাইলে তুমি কি এই টাইমটাকে সেটলিং টাইম বলতে পারবে না। দেখো এখানে আসার পরে কি হয়েছে, তুমি যদি এরকম একটা দাগ টানো, এই দাগের ভিতরে এইটাই মনে করো 2% রেঞ্জ, 2% রেঞ্জের ভিতরে রেসপন্সটা ঢুকে গেছে, আর বের হয় নাই, তাইলে এটাকে তুমি কি বলতে পারবা, এটাকে তুমি সেটলিং টাইম বলতে পারবা, অর্থাৎ রেসপন্সটা সেটেল করে গেছে, 2%-এর বেশি আর নড়াচড়া করে নাই। ঠিক আছে, অর্থাৎ এট 2% অফ ফাইনাল ভ্যালু। ঠিক আছে, গেল আমাদের বেসিক যে আলোচনা সেটা। তো দেখো, টাইম কনস্ট্যান্টকে আমরা টাও দিয়ে প্রকাশ করি, রাইস টাইমকে আমরা টি আর দিয়ে প্রকাশ করি, সেটলিং টাইমকে আমরা টি এস দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো দেখো আমরা যদি এখন টাইম কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করি, টাইম কনস্ট্যান্টটা কি, যে কোথা থেকে কোথায় যাইতে হবে, 63% অফ ফাইনাল ভ্যালুতে যাইতে হবে, তাই না? তাহলে দেখো আমার যে ইকুয়েশনটা ছিল সেটা কেমন ছিল, সেটা কি ছিল, সি অফ টি সমান 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি, তাই না? এই ইকুয়েশনটাই তো আমার ছিল, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি। ইউটি মানে হচ্ছে কি, ইউটি মানে হচ্ছে জাস্ট জিরো এর পরে ভ্যালু আছে, এর আগে নাই। ঠিক আছে, তো আমি এখানে কি লিখতে পারি, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি, যেখানে কি, যেখানে হচ্ছে টি গ্রেটার দেন 0, তাহলে ইউটিটা হয়ে গেল, আর ইউটি লেখা কেন লাগতেছে, গেল। তো দেখো টাইম কনস্ট্যান্ট কি, এই যে ফাইনাল ভ্যালু সি অফ টিটাই তো ফাইনাল ভ্যালু, এই ফাইনাল ভ্যালুর কত পার্সেন্ট যাইতে হবে, 63%। তো আমার ফাইনাল ভ্যালু যদি 1 হয়, ঠিক আছে, দেখো এখানে ফিক্সড ভ্যালুটা কত ছিল, আমার যেখানে ফিক্সড ভ্যালু সেই ফিক্সড ভ্যালুটা কিন্তু 1, তাই না? এটা থেকে আস্তে আস্তে কি হয়েছে, এটা এভাবে যখন বিয়োগ গেছে, তাহলে কমতে কমতে 1 থেকে এটা যখন 0 কাছাকাছি যাবে, ফাইনাল ভ্যালু ওটা নিশ্চয়ই কি হবে, ফাইনাল ভ্যালু ওটা নিশ্চয়ই 1 হবে, তাই না? তাইলে ফাইনাল ভ্যালুর 63%, এর মানে কি, ফাইনাল ভ্যালুটা তো 1, এই 1 এর কত, 63%, 63 মানে 63/100, এইটাতে যাইতে যে টাইম লাগে সেই টাইমটাই তো আমার কি, কি টাইম, সেই টাইমটাই আমার টাইম কনস্ট্যান্ট, তাই না? ই টু দি পাওয়ার এ, তাহলে এখন আমি টি না লিখে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এ টাউ, কারণ এখানে কত বসাই দিছি, 63% বসাই দিছি।
তাহলে দেখো এটা মানে কি 1 ইন্টু 63/100, তার মানে 0.63। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এটা ওটা যদি আমি এদিকে নিয়ে যাই, ই টু দি পাওয়ার মাইনাস এটাও সমান 1 মাইনাস 0.63। তাহলে কি হবে 0.37। তাহলে দেখো এই ইটা যদি সরাইতে চাও তাহলে উভয় পক্ষে কি নিতে হবে, লন নিতে হবে। লন ই টু দি পাওয়ার মাইনাস এটাও সমান লন 0.37। ঠিক আছে, তাহলে কি করতে পারো, লন ই মানে তো 1, তাহলে কি থাকে মাইনাস এ টাও, আর লন 0.37 এর মান ক্যালকুলেটর দিয়ে দেখবা আসবে প্রায় 1। তাহলে টাও এর মান কত আসে, টাও এর মান আসে 1/a। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য টাইম কনস্ট্যান্ট কি হবে, ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য টাইম কনস্ট্যান্ট হচ্ছে 1/a। ঠিক আছে, এটা কোথা থেকে আসছে তুমি যদি খেয়াল করো, এটা আসছে কোথায়, a/s+a, এখান থেকে। তাহলে তুমি যদি কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন জানো, তাহলে তুমি ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য ট্রান্সফার ফাংশন জানলে এর কি বের করতে পারবা, টাইম কনস্ট্যান্ট বের করতে পারবা। এর টাইম কনস্ট্যান্ট কত, 1/a। ঠিক আছে, তা আমরা জাস্ট প্রুফ দেখলাম। ম্যাথের ক্ষেত্রে তোমার এসব প্রুফ লাগবে না, তুমি জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই এটা সুন্দর করে করে ফেলতে পারবে। ঠিক আছে, গেল। তাহলে আমরা টাইম কনস্ট্যান্ট দেখলাম। এখন যদি আমরা রাইজ টাইমটা দেখি, ঠিক আছে, তো রাইজ টাইমটা কি, রাইজ টাইমের ফর্ম ডেফিনেশন কি ছিল, তুমি যদি দেখো রাইজ টাইম মানে কি ছিল, 10% থেকে 90% পর্যন্ত যাওয়া যে সময় লাগে সেটাই হচ্ছে কি আমাদের রাইজ টাইম। তার মানে কি এখানে কি করছিল, সি অফ টি সমান কত বসলে 0.63, তাই না? তাইলে এখন আমার টাইম কত, টাইম কোথা থেকে কোথায় যাইতে হবে, 10% থেকে 90% পর্যন্ত। তাহলে 90% পর্যন্ত যাইতে কতক্ষণ সময় লাগে, সাপোজ এতক্ষণ, 10% পর্যন্ত যাইতে সময় লাগে এতক্ষণ। তাহলে এই দুটো সময় বিয়োগ দিলে আমরা কি পেয়ে যাব, আমাদের রাইজ টাইমটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা প্রথমে 90% পর্যন্ত যাইতে কতক্ষণ সময় লাগে সেটা বাইর করব। যদি 63% পর্যন্ত এরকম বের করতে পারি, জাস্ট এই জায়গায় 90 বসায় দিলে তো আমাদের কি 90 টাইম বের হয়ে যাবে। এরপর 10% বসে দিলে 10% যাইতে কত সময় লাগে সেটা বের হয়ে যাবে। এরপর দুইটা টাইম থেকে টাইম বিয়োগ দিলে আমরা রাইজ টাইম পেয়ে যাব। তাহলে আমরা কি করতেছি, প্রথমে প্রথমে আমরা ঠিক আগের মতো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি সমান কি বসাইতেছি 0.9, 90% যাইতে সময়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এটি সমান 0.1, তাই না? এটা ওদিকে চলে গেলে 1 থেকে 0.9 বিয়োগ করলে 0.1। তাহলে মাইনাস এটি সমান আমরা কি লিখতে পারি, লন 0.1। তাহলে লন 0.1 মানে কত, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখো পাবা লন 0.1, কারণ উভয় দিকে যদি লন নিই, লন আর এই কাটাকাটি যায়। ঠিক আছে, আর লন 0.1, এখানে যদি তুমি হিসাব কিতাব করো তাহলে দেখবা টি সমান পাবা 2.31/a। ঠিক আছে, তাহলে আমরা 90% যাইতে কতক্ষণ সময় লাগে সেটা পাইছি। ঠিক একইভাবে এখন আমরা 10% যাইতে কতক্ষণ সময় লাগে সেটা বের করব। ঠিক আছে, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এটি সমান 0.9, তাইলে টি সমান কত আসবে 0.11/a। ঠিক আছে, তাহলে আমার টাইম কত লাগবে, আমার যে রাইজ টাইম সেই রাইজ টাইমটা কি টি আর, টি আর মানে কি 80 বিয়োগ 80, তাই না? তার মানে কি 2.31/a মাইনাস 0.11/a সমান আমার রাইজ টাইম কত আসে 2.2/a। তাহলে একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য আমরা ফর্মুলা পেয়ে গেলাম যে রাইজ টাইম কত হবে 2.2/a। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবা, এটা ম্যাথে আমাদের অনেক কাজে লাগবে। ঠিক একইভাবে আমাদের যে সেটলিং টাইমটা আছে, ঠিক আছে, সেটলিং টাইম তার মানে কি ফাইনাল ভ্যালুতে যাওয়ার পরে, ফাইনাল ভ্যালুতে যাওয়ার পরে সেটা যদি ইয়াতে স্টে করে, ফাইনাল ভ্যালু 2% রেঞ্জের মধ্যে স্টে করে, সেটা হচ্ছে সেটলিং টাইম। ঠিক আছে, তো সেটলিং টাইমের ফর্মুলা যদি তোমরা বের করো দেখবা, তাহলে দেখবা 4/a। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য
যাবতীয় সকল ফর্মুলা পেয়ে গেলাম। তো ফর্মুলা গুলো আবার একটু রিভিউ করি। দেখো, টাইম কনস্ট্যান্ট কি 1/a, রাইজ টাইম 2.2/a, সেটলিং টাইম 4/a। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফার্স্ট অর্ডার সিস্টেমের বেসিক যে ডিসকাশন, সেই ডিসকাশন। এখন আমরা দেখি ফার্স্ট অর্ডার সিস্টেম থেকে আমাদের চাকরি পরীক্ষায় কিরকম ম্যাথমেটিক্স আসে। ঠিক আছে, তো দেখো, সাপোজ তোমাকে বললো যে ডিটারমাইন the values of time constant। ঠিক আছে, settling time, rise time of a system। ঠিক আছে, কোন একটা সিস্টেমের তোমাকে রাইজ টাইম, সেটলিং টাইম এবং টাইম কনস্ট্যান্ট বাইর করতে বলছি। ঠিক আছে, তো যেখানে বলা আছে it is subjected to unit step input, তার মানে এর মধ্যে যদি ইউনিট স্টেপ সিগন্যালটা দেওয়া হয় ইনপুটে, তাইলে কি করতে হবে, এর টাইম কনস্ট্যান্ট, সেটলিং টাইম, রাইজ টাইম দেওয়া হবে। তার ট্রান্সফার ফাংশনটা দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে বলে দিল যে ট্রান্সফার ফাংশনের ইকুয়েশন হচ্ছে কেমন, 50/s+50। ঠিক আছে, এই ম্যাথটা আসছিল সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডে। তো আমরা যদি এটার সলিউশনটা দেখি কেমন হবে, দেখো তুমি যদি ফার্স্ট অর্ডার সিস্টেমের যে ইকুয়েশন সেটার সাথে মিলাও। ইকুয়েশন কি ছিল, ফার্স্ট অর্ডার সিস্টেমের আমার ট্রান্সফার ফাংশনের ইকুয়েশন যেটা নিয়ে আমরা ডিসকাস করলাম, সেই ইকুয়েশন কি ছিল, a/s+a, তাই না? তার মানে এটাই হচ্ছে কি, যে সংখ্যা থাকে সেটা হচ্ছে a। তাহলে ওইটাকে যদি এটার সাথে কম্পেয়ার করো, তাহলে তুমি এখান থেকে দেখতে পারতেছো a সমান কত তোমার দেওয়া আছে, 50, তাই না? তাহলে তোমাকে এখানে কি চাইছে, এখানে তোমার কাছে প্রথমে চাইছে কি টাইম কনস্ট্যান্ট, তাই না? তো টাইম কনস্ট্যান্ট কি, টাইম কনস্ট্যান্ট টাও, টাও এর ফর্মুলা কি 1/a, তাহলে 1/50, যা আসে 0.02 সেকেন্ড। ঠিক আছে, এরপরে কি চাইছে তোমার কাছে, তারপরে সেটলিং টাইম। সেটলিং টাইমের ফর্মুলা কি, সেটলিং টাইমের ফর্মুলা হচ্ছে 4/a। তাহলে জাস্ট ফর্মুলাটা জানা থাকলেই তুমি কিন্তু প্রায় 8 মার্ক পেয়ে যাবে একটা চাকরি পরীক্ষার মতো, একটা কম্পিটিটিভ এক্সামে। তো এখানে প্রথমে বুঝতে হবে এটা যে ফার্স্ট অর্ডার সিস্টেম, এটা বসার পরে অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা সামনে আরো সেকেন্ড অর্ডার সিস্টেম যখন পড়বো তখন দেখবো ফর্মুলা গুলো আরেক রকম। তাহলে এটা দেখে প্রথমে বুঝতে হবে এটা ফার্স্ট অর্ডার, কারণ কি এখানে ডিনোমিনেটরে এস এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1। এটা দেখার পরে এরপরে এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে রাইস টাইম। রাইস টাইমের ফর্মুলা কি, 2.2/a। যেহেতু টাইম সবগুলোর একক কি হবে, সেকেন্ড হবে, 0.44 সেকেন্ড। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আনসার। তো দেখো, এই লেকচারটা ভালো করে ফলো করবা, এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হইতেও পারে। তো আর যে থিওরি গুলো দেখলাম, ওই থিওরি গুলা থেকে ভাই ভাই প্রশ্ন করতে পারে বা তোমাকে ড্র করতে দিতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেম নিয়ে আলোচনা করব।